Welcome back to my Grammar Tips YouTube channel. In our previous class, we dealt with about adjective clause, and we also discussed in details about what is adjective clause and what are the function of adjective clause and what are the components to fulfill the criteria of adjective clause, how the adjective clause starts with the relative pronoun and also the relative adverb, and also we discuss the four types of adjective clause. তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে একটু সংযোজন করেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কি, কাকে বলে, কম্পোনেন্টটা কি, অ্যাডজেক্টিভ ক্লজের কাজটা কি, চার ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে টাইপ 5 আলোচনা করব, একটু অন্যরকম। এটা কিন্তু দেখে কিন্তু অন্যরকম মনে হবে যে আমরা জানি বাট শব্দটা আমরা যেখানেই দেখি, বাট শব্দটা আমরা যেখানে দেখি সেটা কি মনে হয় আমাদেরকে, যে মনে হয় সেটা কম্পাউন্ড সেন্টেন্স। কেননা এটা একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা জানি। কোঅর্ডিনেটিং কনজাংশন বাট ইয়েট স্টিল, হাউএভার, অন দা কন্ট্রারি, নেভারদিলেস, এই সমস্ত কনজাংশন গুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করি। কি অর্থে? যখন দেখি যে একটি ধারণার সঙ্গে আরেকটা ধারণার পার্থক্য হয়ে যায়, যে সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল, তাহলে এই একটা ধারণার সঙ্গে যখন অপর ধারণার পার্থক্য হয়ে যায় তখন আমরা বাট ব্যবহার করি, যেটাকে বলা হয় অ্যাডভার্সেটিভ কনজাংশন। হ্যাঁ, সেটা কোঅর্ডিনেটিং কনজাংশনের শাখা কম্পাউন্ড সেন্টেন্সে কাজে লাগে। কিন্তু অবাক করার মতন বিষয় যে বাট ব্যবহার করে কম্পাউন্ড না, এক্ষেত্রে কমপ্লেক্সও করা যেতে পারে। দেখি বাক্যটা, দেয়ার ইজ নো টিচার, দেয়ার ইজ নো টিচার বাট লাভস হিজ স্টুডেন্টস। এটার মানেটা কি? দেয়ার ইজ নো টিচার, এখানে কিন্তু মানে হচ্ছে না, কিন্তু দেয়ার ইজ নো টিচার, সেখানে কোনো শিক্ষকই নেই কিন্তু ভালোবাসে, এরকম কিন্তু মানে হয় না। এই বাটটা হচ্ছে কেমন মানে হয়, যে নয়, যারা নয়, এই অর্থে হু ডাজন্ট। দেয়ার ইজ নো টিচার বাট লাভস হিজ স্টুডেন্ট, সেখানে কোনো শিক্ষকই নেই যে তার ছাত্রদের ভালোবাসে না। মানে শিক্ষকরা ছাত্রদের ভালোবাসে, এরকম নেগেটিভ পজিটিভ, মানে মাইনাস মাইনাস প্লাস যেরকম হয়, নেগেটিভ অর্থ বহন করে কিন্তু পজিটিভ কথা বলছে। হ্যাঁ, যদি এরকম বাক্য বলি, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার বাট, দেয়ার ইজ নো মাদার বাট স্কল্ডস হার চিলড্রেন, কোনো মাই নয়, নেই যে তার শিশুদের বকাবকি করে না, এরকম মানে কিন্তু আসে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ কেন বাট ব্যবহার করে কি আসছে, এই যে রিলেটিভ প্রোনাউনের সেন্সটা কিন্তু চলে আসছে, হু ডাজ নট কিন্তু আসছে। হ্যাঁ, তো এবার দেখবো ডিফারেন্সটা কি, নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে কি পার্থক্য আছে। কম্পারেটিভ আলোচনা করি এবার। নাউন ক্লজ দেখো এখানে লিখেছি, নাউন ক্লজে আমরা দেখেছিলাম যে নাউন ক্লজে সাব ক্লজটি, নাউন ক্লজটি নাউনের ফাংশনে কাজ করবে। আমরা একাধিক নিয়ম দেখেছিলাম, কিন্তু নাউন আমার প্রিভিয়াস অনেকদিন আগে মানে ক্লাস করা হয়েছিল নাউন ক্লজের 6-7টা নিয়ম কিন্তু আলোচনা করেছিলাম, যে নাউন ক্লজ হতে গেলে কি করতে হয়। ওই যে সাব ক্লজটি সাবজেক্টের জায়গায় বসে, কখনো অবজেক্টের জায়গায় বসে, কখনো প্রিপজিশনের পরে বসে, কখনো কমপ্লিমেন্টের পরে বসে, হ্যাঁ, কখনো আবার নাউনের সংযোজন হিসাবে বসে, অ্যাপোজিশন যেটাকে বলে, কখনো কিছু অ্যাডজেক্টিভের পরে বসে, কখনো আবার কিছু নাউনের পরে কিন্তু নাউন ক্লজ বসতে পারে। আবার লাস্টে 7 নম্বর নিয়ম আলোচনা করেছিলাম যে ইটের ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু নাউন ক্লজ হয়। এবার কি করব, এই নাউন ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে হয় সেটা আমরা দেখে নেব। এখানে কি আছে, আই নো হু সেড ইট। দেখো নাউন ক্লজ কেন, সাবজেক্ট ভার্ব, আমি জানি, আমি কি জানি, যে কে এটা বলেছিল, তাহলে কে এটা বলেছিল, কি জানি, এর উত্তরটা কি আছে, টোটালটা আসছে কিনা, এটা তো অবজেক্ট। আমি কি জানি, কি বা কাকে দিয়ে প্রশ্ন গেলে যেটা হয় সেটা অবজেক্ট হয়ে যায়। তো অবজেক্টের দিকে তাকিয়ে দেখছি, অবজেক্ট মানে নাউন হয়, তো নাউনের দিকে তাকিয়ে দেখছি তার মধ্যে একটা রিলেটিভ প্রোনাউন আছে, আবার ভার্ব আছে। তাহলে আমরা কি বলবো, এটাকে আমরা ক্লজ বলে ডাকবো। নামটা কি দেবো, নাউন ক্লজ। এবার যদি এইটাকে থেকে অ্যাডজেক্টিভ ক্লজ বলি, অ্যাডজেক্টিভ ক্লজ করি, যে এটা ভার্বের অবজেক্ট হিসাবে হলো, তার জন্য এটা কি হলো, নাউন ক্লজ হলো। এটাকে যখন অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো তখন কি করবো আমরা,
তখন কি হয়ে যাবে, হ্যাঁ তখন হয়ে যাবে আই নো দ্য বয়, আই নো দ্য বয় হু সেড ইট, হু সেড ইট, কি এটা বলেছিল। তাহলে পার্থক্যটা কি সাজিয়ে নি, সাবজেক্ট এটা ভার্ব, এখন যদি বলি এটা প্রিন্সিপাল ক্লজ, দুটো ভাগে ভাগ করে নি, আই নো দা বয় এটা প্রিন্সিপাল ক্লজ, হু সেড ইট যে এটা বলেছিল, তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস নাউন। এবার যদি আমি মনে করি যে এই পাঠটুকু নাই, আই নো দা বয় আমি বালকটিকে জানি, এবার কি হচ্ছে বালকটিকে জানি, এই যে এটা যে বালকটা হচ্ছে নাউন, এবং এই যে পাঠটা আছে এই পাঠটা কি বালকটির সম্পর্কে বাড়তি কথা না, এই পাঠটা হু সেড ইট যে এটা বলেছিল মানে কি এটা এই টোটাল পাঠটাই তো নাউনেরই তো একটা সংযোজন, অতিরিক্ত বর্ণনা। তার জন্য এটাকে কি বলবো, যে যখন কোনো পাঠটা কোনো একটা পাঠ কোনো একটা শব্দ অনেকগুলো শব্দ নাউনের সঙ্গে জোড়া থাকবে, নাউনের সম্পর্কে বাড়তি কথা বলবে, তখন সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ ক্লজ হতে গেলে তো আমরা তিনটে কম্পোনেন্ট জানি, রিলেটিভ প্রোনাউন, তারপরে আবার ভার্ব আছে, প্রেডিকেটের অংশ আছে, হ্যাঁ আবার এটা টোটালটা অ্যান্টিসিডেন্ট বলি, এটাকে বিশেষিত করছে তার জন্য। এখানে যদি দা বয়টা না দিই তাহলে সেটা আবার নাউন ক্লজ হয়ে যাচ্ছে, এখানে দেখলাম এটা সরাসরি ভার্বের সঙ্গে লিংক আছে, তার জন্য নাউন ক্লজ, ভার্বের সঙ্গে লিংক আছে। আর এটা এই যে এই ক্লজটা কার সঙ্গে লিংক আছে, ক্লজটা এবার নাউনের সঙ্গে লিংক আছে, ক্লজটা ভার্বের সঙ্গে লিংক আছে তাই নাউন ক্লজ, ক্লজটা নাউনের সঙ্গে লিংক আছে তাই অ্যাডজেক্টিভ ক্লজ। দ্বিতীয় উদাহরণটাতে আসি, টেল মি আমাকে বলো, হোয়েন ইউ উইল কাম তুমি আমাকে বলো কখন তুমি আসবে। এটা যদি ভাগ করে নি, এটা সাব প্রিন্সিপাল ক্লজ, এটা সাব ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাব ক্লজ। তাহলে দেখি সাবজেক্ট, আচ্ছা ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের মতন। টেল মি আমাকে বলো, কি বলো, কি বলো, কি বা কাকে কর্ম বলে তাকে, তাহলে অবজেক্ট তো আসছে, ভার্বের তো অবজেক্টের টোটালটাই তো চলে আসছে, এটা ভার্বের অবজেক্ট, সুতরাং এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বের অবজেক্ট মানে সেটা না, ভার্বের অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে নাউন হয়, তাহলে এই সাব ক্লজটা কি হয়েছে নাউন ক্লজ, তো আমরা অবশ্যই বলবো, কেন ডাইরেক্ট ভার্বের সঙ্গে লিংক আছে। এবার এই বাক্যটাকে এমন কায়দায় সাজাতে হবে এই টোটাল ক্লজটা তখন এবার নাউনের সঙ্গে লিংক থাকবে, সাজিয়ে নি, টোটালটা কিন্তু এবার নাউনের সঙ্গে লিংক থাকবে। কেমন, যদি বলি টেল মি দ্য টাইম, টেল মি দ্য টাইম হোয়েন ইউ উইল কাম। অনেক সময় আমরা ভুল করি যে হোয়েন আছে মানে অ্যাডভার্ব ক্লজ, হু আছে মানে অ্যাডজেক্টিভ ক্লজ, এইভাবে নির্ণয় করলে কিন্তু ক্লজ নির্ণয় করা ভুল হয়ে যাবে। হ্যাঁ, হোয়েনটা নাউন ক্লজও হচ্ছে, হোয়েনটা আবার অ্যাডজেক্টিভ ক্লজও হচ্ছে, হোয়েনটা আবার অ্যাডভার্ব ক্লজও হতে পারে, কিন্তু পার্থক্যটা কি, পার্থক্যটা দেখতে হবে সাব ক্লজটা কার সঙ্গে রিলেট আছে। এখানে যে সাব ক্লজটা আমরা বানালাম যে এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট সাবজেক্ট, এটা ভার্ব, এটা প্রোনাউন, এটা আবার নাউন, তাহলে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ এই পার্টটা, এটা সাব ক্লজ। এই যে সাব ক্লজটা কার সঙ্গে যুক্ত আছে, টেল মি দা টাইম সময়টা বলো, হ্যাঁ সময়টা বলো। আবার দেখো এই যে নাউনের অতিরিক্ত বর্ণনা হোয়েন ইউ উইল কাম, সময়টা কিসের সময়, এই যে নাউনের বাড়তি বর্ণনা, এই এতগুলো শব্দ নিয়ে তো নাউনের বাড়তি বর্ণনা, তাহলে এই যে পাঠটাকে নাউনের বাড়তি বর্ণনা তাকে কি বলে ডাকি, নাউনের ব্যাখ্যা দিয়ে দেয়, তার নাম হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে এবার অ্যাডজেক্টিভের মধ্যে তাকিয়ে দেখছি এটা রিলেটিভ অ্যাডভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটাকে নাম দেবো ক্লজ, তার জন্য হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখি, তারপরে কি আছে, হি টোল্ড মি হাউ হি ডিড ইট, সে আমাকে বলেছিল, হি টোল্ড মি সে আমাকে বলেছিল সে কিভাবে এটা করেছে। হ্যাঁ, কি বলেছিল, কি বলেছিল সে একই রকম ভাবে অবজেক্ট হিসাবে আসছে, তাই এটা নাউন ক্লজ, ডাইরেক্ট লিংক আছে ভার্বের সঙ্গে। আর এখানে আবার করে দিই অ্যাডজেক্টিভ ক্লজ, যে হি টোল্ড মি দ্য ওয়ে বা দ্য প্রসেস হাউ হি ডিড ইট। এবার দেখো এই যে হাউ হি ডিড ইট, এই টোটাল ক্লজটা কিন্তু কার সঙ্গে লিংক করে দিলাম,
আমি এই নাউন একটা বসালাম যেটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকতেই হয়, নইলে মানে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তাই এই টোটাল ক্লজটাকে আমি এবার জুড়ে দিয়েছি নাউনের সঙ্গে, অর্থাৎ দা ওয়ে পদ্ধতিটা বা যে প্রসেস, এটা কিন্তু বাড়তি বর্ণনা এটারই দিচ্ছে, এটার বাড়তি বর্ণনা এটা। আর এর আগেই বলেছি যে আমরা সাধারণ অ্যাডজেক্টিভ যখন হয়, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যখনই বলি, রেড বল যখনই বলি, প্রথমে অ্যাডজেক্টিভ থাকে তারপরে থাকে নাউন। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে কি হয়, প্রথমে দেখো প্রথমে নাউন থাকছে তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ থাকছে। ডিফারেন্সটা একটাই, যখন ভার্বের সঙ্গে সরাসরি লিঙ্ক তখন নাউন ক্লজ, আর যখন সাব ক্লজটা নাউনের সঙ্গে লিঙ্ক থেকে describe the nouns, define the noun, then it is called adjective clause. তাহলে আশা করি অ্যাডজেক্টিভ ক্লজের ব্যাখ্যা বোঝা গিয়েছে। স্ক্রিনশট করে নিতে হবে এবং বারবার খাতায় লিখে নিয়ে বারবার দেখতে হবে, তবেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের বিষয়টা ক্লিয়ার হবে। আর এটা জয়েনিং করার জন্য, রাইটিং লেখার জন্য, স্পোকেন ইংলিশের জন্য কিন্তু এটা খুবই জরুরি। আমি বাক্য বানানোর পদ্ধতি জানলেই তো বাক্য বলতে পারবো, আর এটা বাক্য তৈরি করার, বাক্য জুড়ে দেওয়ার একটা কিন্তু সিস্টেম, ফরম্যাট, এগুলো জানলেই তবে স্পোকেন ইংলিশে হবে, রাইটিং লেখাও যাবে, বাক্য রচনা করা যাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।